নমস্কার। বাণীকুমারকে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা আপনাদেরকে পর্বে পর্বে ভাগ করে শোনাচ্ছি, আজ তার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন বাণীকুমারের স্কুল জীবন, শুরুর কথা, কলেজ জীবন এবং চিত্রা সংসদে কিভাবে যোগাযোগ হয়েছিল। এই পর্বে আপনারা শুনবেন 1927 সালে যে সাংস্কৃতিক সন্ধিক্ষণের মাধ্যমে ভারতে বেতার ব্যবস্থা স্থাপিত হলো এবং কলকাতায় কলকাতা বেতার স্থাপিত হলো, সেই স্থাপনার কথা এবং কিভাবে সেই বেতার ব্যবস্থা ধীরে ধীরে তার জয়যাত্রা শুরু করলো সেই কথা। এবং সেখানে বাণীকুমার এবং অন্যান্য সমবয়সী যে সমস্ত শিল্পী বৃন্দ যোগ দিয়েছিলেন, তারা কিভাবে বেতারকে ধীরে ধীরে গড়ে তুললেন আজকের এই এত বড় একটি প্রতিষ্ঠানে, সেই কাহিনীর শুরুর কথাটা আজকে এই দ্বিতীয় পর্বে আপনারা শুনতে পাবেন। এরপরে থাকবে বসন্তেশ্বরী এবং মহিষাসুরমর্দিনীর শুরুর কথা। আজকে আপনাদের জন্য এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সাল সাংস্কৃতিক সন্ধিক্ষণ। 1927 সালে বাণীকুমারের বয়স 20 বছর এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বয়স 22 বছর। ওই বছর 26শে আগস্ট গাস্টিন প্লেসের ভাড়ায় নেওয়া বাড়িতে বেসরকারি উদ্যোগে শুরু হলো বেতার সম্প্রচার ব্যবস্থা। ধীরে ধীরে ভারতীয় প্রোগ্রামের অধিকর্তা প্রখ্যাত ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদারের পরিকল্পনায় সেজে উঠতে লাগলো বিভিন্ন অনুষ্ঠানের ডালি। এমন সময়ে 1928 সালে পরশুরামের লেখা চিকিৎসা সংকট নাটকটি বেতারস্থ করার আর্জি নিয়ে চিত্রা সংসদের সদস্যরা হাজির হলেন নৃপেন্দ্রনাথের কাছে। আর্জি মঞ্জুর হলো। ওই বছর 21শে আগস্ট বেতারস্থ হলো চিকিৎসা সংকট। তাতে অভিনয় করলেন বাণীকুমার স্বয়ং, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়, সত্য দত্ত ও শিশির ঘোষ। প্রযোজনা করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বলাই বাহুল্য, চিকিৎসা সংকট নাটকটি বেতার নাট্যরূপ দিয়েছিলেন বাণীকুমার। সেই প্রথম সদ্য তরুণ বাণী, বীরেন ও পঙ্কজের একসাথে কাজ করা। যাই হোক, অনুষ্ঠান সফল হওয়ায় বাণীকুমার উদ্যমের সঙ্গে নেমে পড়লেন বেতার নাট্য পরিবেশনার কাজে। নৃপেন্দ্রনাথ মজুমদারের উৎসাহে 1928 সাল নাগাদ চিত্রা সংসদের সদ্য তরুণ একদল সাংস্কৃতিক তুর্কি যোগ দিলেন কলকাতা বেতারে। নাট্য পরিচালক এবং রাইটার স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দিলেন বাণীকুমার। ধীরে ধীরে এলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং সঙ্গীত শিল্পী হিসেবে বেতারে যোগ দিলেন পঙ্কজ কুমার মল্লিক। সেই দিন থেকে ইতিহাসের সূচনা হলো বেতারে তথা বাংলার সাংস্কৃতিক জগতে। বাণীকুমারের উদ্ভাবনী শক্তি। এরপর থেকে দীর্ঘ কয়েক দশক বাণীকুমারের অভাবনীয় উদ্ভাবনী শক্তির পরিচয় পেয়েছে বেতার। প্রত্যক্ষ পরোক্ষভাবে কতই না ঋণে জড়িয়ে গেছেন আকাশবাণীকে। অনুষ্ঠানের বৈচিত্র্যের খাতিরে বিচিত্র অনুষ্ঠানের সাজি দিয়ে সাজানো একটি পরিকল্পনা পেশ করলেন বাণীকুমার। নামকরণ করলেন বেতার বিচিত্রা। এতে অন্তর্ভুক্ত ছিল ফিচার, মিউজিক ফিচার, ডকুমেন্টারি ফিচার প্লে প্রভৃতি। সেই থেকে শুরু হলো স্বল্প দৈর্ঘ্যের বেতার সম্প্রচার উপযোগী বৈচিত্র্যময় সব অনুষ্ঠান। সঙ্গীত বিচিত্রার প্রবর্তনার ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। 1931 সালে সর্বপ্রথম সরস্বতী শীর্ষক একটি সঙ্গীত বিচিত্রা রচনা করলেন বাণীকুমার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিলেন রায়চাঁদ বড়াল। জানুয়ারি মাসে সম্প্রচারিত সেই অনুষ্ঠানে স্তবগান আবৃত্তি করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সঙ্গীত সহযোগে বাণীবন্দনা আবৃত্তি করলেন বাণীকুমার স্বয়ং। সঙ্গীতাংশে অংশগ্রহণ করলেন রায়চাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক, কৃষ্ণচন্দ্র দে, মানিকমালা ও আভাবতী দেবী। সেই সময় লাউডস্পিকারযুক্ত রেডিও সেট প্রচলন শুরু হওয়ায় ধীরে ধীরে বৈঠকখানায় একসঙ্গে অনেকে বসে রেডিও শোনার অভ্যেসে অভ্যস্ত হতে শুরু করে বাঙালি। প্রযুক্তির এই সহজগম্যতার সাথে তাল মিলিয়ে বাণীকুমার একদিকে বেছে নিলেন বঙ্কিম, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সাহিত্য সম্ভার,
বেতার নাট্যের মাধ্যমে সহজে সরলে উপস্থাপনায় বাংলার ধ্রুপদী সাহিত্যকে শহর থেকে গ্রাম বাংলার প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দিতে শুরু করলেন। অন্যদিকে বাংলার বিভিন্ন ঋতুভিত্তিক ও পালা পার্বণ ভিত্তিক উৎসবের অনুপ্রেরণায় নিত্য নূতন রচনায় সাজিয়ে তুললেন সঙ্গীত বিচিত্রা। ইতিমধ্যে বেতার শ্রোতাগণের মধ্যে সরস্বতী সঙ্গীত বিচিত্রার ইতিবাচক আবেদন লক্ষ্য করে বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে বাণীকুমার রচনা করলেন বসন্তেশ্বরী শীর্ষক একটি চম্পু। মূলত শ্রী শ্রী মার্কণ্ডেয় চণ্ডী অনুসরণ করেছিলেন বাণীকুমার। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, রায়চাঁদ বড়াল ও বেতারের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে রসোত্তীর্ণ হয় সেই অনুষ্ঠান। 1338 বঙ্গাব্দে অর্থাৎ 1932 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাসন্তী দুর্গা ও অন্নপূর্ণা পূজার অনুষ্ঠান সন্ধিক্ষণে চৈত্রের শুক্লা অষ্টমীর প্রভাতে প্রথমবারের জন্য সম্প্রচারিত হয় বসন্তেশ্বরী। বাণীকুমারের বন্ধু সঙ্গীত পণ্ডিত শ্রী হরিশ্চন্দ্র বালির সুর সর্জনে রাগ বসন্ত এবং দেশি, দেবগিরি, বরাটি, তোড়ি, ললিতা ও হিন্দোলি এই 6 রাগিনী বাণী সংযোগে এক অপূর্ব রসের সঞ্চার হয় সমগ্র অনুষ্ঠানটিতে। অন্যান্য গানের সুর দেন পঙ্কজ কুমার মল্লিক। কয়েকটি নাট্যকথাসূত্র ও গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণীকুমার শ্রী শ্রী চণ্ডীর কতিপয় শ্লোক আবৃত্তি করেন। বাণীকুমারের আরেক বন্ধু রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় ও বাণীকুমারের নিজের প্রবর্তনায় অনুষ্ঠানটি রসোত্তীর্ণ হয়। তিনি উল্লেখ করেছেন, এই বসন্তেশ্বরী অনুষ্ঠানটি প্রকৃতপক্ষে মহিষাসুরমর্দিনী পরিকল্পনার উৎস। সেই 1932 সালের এপ্রিল মাসে বাসন্তী পূজার অষ্টমীর প্রভাতে প্রচারিত বসন্তেশ্বরী সঙ্গীত বিথি সফল হওয়ায় এবং সিনিয়রদের নিরন্তর অনুপ্রেরণায় বাণীকুমারের লেখনী থেকে জন্ম নেয় ভাবিকালের সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী বেতার অনুষ্ঠান সঙ্গীত বিথি মহিষাসুরমর্দিনী। মহিষাসুরমর্দিনী প্রকৃতপক্ষে বসন্তেশ্বরী চম্পুর পরিবর্ধিত ও পূর্ণাঙ্গ রূপ। এই অনুষ্ঠানটির প্রাথমিক পরিকল্পনা বেতারের অফিসে হলেও সামগ্রিক পরিকল্পনা এবং তাতে রূপ আরোপ হয়েছিল বাণীকুমারের বন্ধু শ্রী অশোকনাথ শাস্ত্রীর বাসভবনে। 2 বন্ধুতে বসে চণ্ডীপাঠ করেন। বাণীকুমার বাংলায় লেখেন, শাস্ত্রীকে শোনান, সংযোজন বিয়োজন চলতে থাকে। এইভাবে স্ক্রিপ্ট তৈরি হলো। বাকিটা ইতিহাস। भावी दैत्य दलनी या माहिषन्मूलिनी या धूम्रेषण काण्डमूढमथनी या रक्तबीजाशनी शक्ति शुंभ निशुंभ दैत्य दलनी या सिद्धिर्लक्ष्मी परा सा देवी नवकोटि मूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। जागो जागो महिषासुरमर्दिनी
অমল কিরণে জাগো জাগো মা জাগো জাগো মধুকৈট ভাবে দৈতদলনে মহিষাসুরমর্দিনী সঙ্গীতবিধির বিশ্লেষণ সম্পর্কে বাণীকুমার ছিলেন অত্যন্ত স্বচ্ছ। 1366 বঙ্গাব্দে প্রকাশিত মহিষাসুরমর্দিনী শীর্ষক গ্রন্থের উপক্রমণিকায় বাণীকুমার লিখেছেন, এই গ্রন্থ মার্কণ্ডেয় সপ্তশতী চণ্ডীর সংক্ষিপ্তসার বললেও অত্যুক্তি হয় না। তদুপরি এর মধ্যে আছে মহাশক্তি সম্বন্ধে বৈদিক ও তান্ত্রিক তত্ত্বের ব্যঞ্জনা এবং এর অন্তরে নিহিত রয়েছে শাশ্বত ভারতের মর্মকথা। সেই জন্য এই বিষয়বস্তু যে রূপে সর্বজনের বোধগম্য ও মর্মস্পর্শী হয়, যথাসম্ভব সে চেষ্টায় বিরাম রাখি নাই। মহর্ষির যে নিরুপম সৃষ্টি ভাব সম্পূর্ণ ও অপ্রমেয় রস সুষমায় মণ্ডিত, সেই অখিল চৈতন্যময়ীর অমৃতপম প্রাণময় পুণ্য গাথা আমার ক্ষুদ্র শক্তিতে ছন্দে ভাষায় যতটুকু প্রকাশ করতে সমর্থ হয়েছি, তা বহু বর্ষ ধরে সকল স্তরের ভিন্ন রুচির লোক আপনাদের চিত্তধারার সঙ্গে মিলিয়ে নিয়ে মহাশক্তির অদ্ভুত লীলারস উপলব্ধি করে অভিভূত হয়েছেন। তার দ্বারা আমার সকল প্রয়াস সার্থক হয়েছে, আমি ধন্য হয়েছি। মহিষাসুরমর্দিনী সম্পর্কে সহৃদয় গ্রাহকগণের অবগতির জন্য উল্লেখ করা আবশ্যক যে বৎসরে বৎসরে না হোক এই গ্রন্থকে নানাভাবে সমৃদ্ধ করবার আগ্রহে আমি বিবিধ বিষয়ে স্তব স্তুতি, দেবী সূক্ত, নবরচিত গান সন্নিবেশ করেছি। অন্তত 6-7 বার এই রচনার পরিবর্তন সাধিত হয়েছে। মহাদেবী চণ্ডিকার প্রায় সমূহ তত্ত্ব ও তথ্য সমাহারে এবং দেবীর নানাবিধ ভাবরূপ প্রকাশক গীতাবলী সজ্জায় এই মহিষাসুরমর্দিনী সুসম্পন্না হয়ে উঠেছে। এতক্ষণ আপনারা শুনলেন বাণীকুমারের জীবন কাহিনী নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা শুনলেন মহিষাসুরমর্দিনীর কথা, যা বাণীকুমারের জীবনের অবিস্মরণীয় একটি সৃষ্টি হিসেবে আমরা আজ গণ্য করে থাকি। এর পরের পর্বে আপনারা শুনবেন বাণীকুমারের উদ্ভাবনী শক্তির মাধ্যমে বেতারের জয়যাত্রার আরও কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন। এছাড়াও বাণীকুমারের জীবনের বিভিন্ন ছোট বড় জানা অজানা ঘটনা একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং কিছু বাণীকুমারের অনুষ্ঠান থেকে, বাণীকুমারের পরিচালনা করে যাওয়া কিছু অনুষ্ঠান থেকে যে অংশটুকু আমরা উদ্ধার করতে পেরেছি তার খণ্ড খণ্ড অংশ এই অনুষ্ঠানের মধ্যে সংযোজিত করে আপনাদেরকে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল অথবা আগামীকালের পরের দিন তৃতীয় পর্ব নিয়ে আমরা ফিরে আসব। নমস্কার।